সোমালিয়াতে যে জাহাজ এমভি আব্দুল্লাহ আটক হয়েছিল জলদস্যুদের দ্বারা, তো ওই উদ্ধার টিমের আমি মেইন ছিলাম। বাংলাদেশ সরকার ভুল পদক্ষেপ নিচ্ছিল। তারা প্রথমে ইন্ডিয়ান নেভি পাঠাইছিল না, তারপরে ইউরোপিয়ান নেভি পাঠিয়েছিল। তখন আমি বলছি যে স্টপ দিস ব্লাডি নেভি, কারণ ওই 23টা লোককে মানে চ্যাংদোলা করে ফেলে দিলে পরে মারা যেত। কারণ আপনি কয় মাইল সাঁতরাবেন, 1000 নটিক্যাল মাইল ফাঁকে। ভাইয়া, আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, অর্থাৎ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন। আমরা আপনার পরিচয়টা জেনে একটু আমাদের এই সংস্থা সম্পর্কে একটু পরামর্শ চাচ্ছি। আপনার পরামর্শের মধ্য দিয়ে যেন এই সমাজে একটা গণসচেতনতা তৈরি হয় ইনশাআল্লাহ। প্রথম আপনার পরিচয়টা দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি হচ্ছি ক্যাপ্টেন মোহাম্মদ আইনুল হক, মাস্টার মেরিনার ফ্রম ইউকে, এক্স ক্যাডেট, রাজশাহী ক্যাডেট কলেজ। আর আমার কার্যক্রম হচ্ছে যে আপনারা সবাই গত রোজার মাসে শুনেছিলেন যে আমাদের সোমালিয়াতে যে জাহাজ এমভি আব্দুল্লাহ আটক হয়েছিল জলদস্যুদের দ্বারা, তো ওই উদ্ধার টিমের আমি মেইন ছিলাম। আমার বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার গিয়েছে। ঠিক আপনাদের যে ইন্টেনশন, ভালো কিছু করো। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে ভালো কিছু করার জন্য। আমরা যেহেতু ইকরা পড়ি না, বুঝি না, তো জানি না, এবং এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন, এর মধ্যে সমস্ত সমাধান দেওয়া আছে। তো জলদস্যুদের দ্বারা যেমন বাংলাদেশ সরকার ভুল পদক্ষেপ নিচ্ছিল। তারা প্রথমে ইন্ডিয়ান নেভি পাঠাইছিল না, তারপরে ইউরোপিয়ান নেভি পাঠিয়েছিল। তখন আমি বলছি যে স্টপ দিস ব্লাডি নেভি, কারণ ওই 23টা লোককে মানে চ্যাংদোলা করে ফেলে দিলে পরে মারা যেত। কারণ আপনি কয় মাইল সাঁতরাবেন, 1000 নটিক্যাল মাইল ফাঁকে। সো সরকার শেষমেশ আমার কথা শুনেছে এবং যা যা বলছি তাই তাই করেছে। যেদিন আমরা 32 দিনে, এর আগেরটা জাহানমণি ছিল 100 দিনে উদ্ধার হয়েছে, ওটার অভিজ্ঞতা কাজে লাগে এবার 32 দিনে, 1 মাসের মধ্যে উদ্ধার করেছি। এবং সবচেয়ে বড় কথা হলো যে 23টা লাইফ সেভ হয়েছে। সো যদি নেভি টেভি টুটুম টাটুম করতো তাহলে ওই 23টা লোক আগে মারা যেত। সো আমাদের মিশন আনসাকসেসফুল হতো। আল্লাহর রহমত, আমি জলদস্যুদের কবল থেকে এমভি জাহাজ উদ্ধার করা ক্যাপ্টেন আইনুল হক। এবং আপনারা যেটা বললেন, আপনাদের এটা মহতী উদ্যোগ। তবে ওইখানে ওই একই কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ। দেখেন, উনি এতিম হয়ে জন্মগ্রহণ করছেন, কিন্তু উনি কি বৃদ্ধাশ্রমে গেছেন? হয়তো ওই সময় ছিল না, বা আইডিয়া ওয়াজ নট দেয়ার। এই জন্যই আমাদেরকে প্রত্যেক পদে পদে ওনার থেকে শিক্ষা আছে। বৃদ্ধাশ্রম বন্ধের যে আন্দোলনটা, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা হচ্ছে যে আমরা 18 কোটি লোক, প্রত্যেকের হাতে 5টা আঙ্গুল, তাই না? 5টা আঙ্গুল সমান না। প্লাস নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। ওয়েস্টার্নদের জন্য বৃদ্ধাশ্রম হচ্ছে ওদের ফরজ দরকার, কিন্তু আমাদের যেহেতু 100% ইসলামিক দেশ, আমরা এখানে বৃদ্ধাশ্রম আমাদের সিলেবাসই নাই। সুতরাং এখনও কিন্তু আমাদের 95-96% কিন্তু আমরা বাপমার এখানে থাকি। 5% ওই যারা অতি বড় লোক, ছেলে থাকে আমেরিকায়, মা থাকে জিম্বাবুয়ে, তারপরে মানে ওনারা বন থেকে হেগে আসেন, হাগার পরে আবার টোকিওতে নাস্তা করেন। এই যে অতিরিক্ত কোনো কিছু খারাপ, ওনারা অতিরিক্ত বড় লোক, তো যার জন্য এন্ড অফ দ্য ডে ওনারা ছেলে মেয়েরা একদিকে, বাবা একদিকে, তখন বাধ্য হয়ে তারা ওল্ড হোমে যায়। তবে এটা থাকতে দেন, কারণ আমাদের প্রিয় কবি ছিলেন না বেগম সুফিয়া কামাল, উনি 6 মাস এক পাদ্রী নানের সাথে কাজ করেছিলেন। উনি বলছেন যে আমরা বিল্ডিং করার আগে ড্রেন বানাই না, ড্রেন করতে পয়সা লাগে না। তো বলছে যে যখন ওই টান বাজার প্রতিতলা উচ্ছেদ করতে গেছে, তো ওই সময় বলছিলেন যে এরা সমাজের ড্রেন, এদের থাকতে দাও, নাহলে ওরা আবার ড্রেনে না থেকে পুরো সমাজ পলিউটেড করবে। সো 1-2% বৃদ্ধাশ্রম যদি থাকে, এটা হচ্ছে নেসেসিটি, ঠেকা। এবং ওইখানে দেখেন আপনার মতো যে ডেডিকেটেড লোক, উনি কিন্তু বৃদ্ধাশ্রমটা নিজের খরচে, নিজের গরজে করেন। এবং আমি কালকে 52 জনের একটা বৃদ্ধাশ্রম দেখলাম। ওই মহিলা, সে শখ করে বৃদ্ধাশ্রমে আছে, কারণ এখানে সব মজা পায়। ওই যে বলছি না, 2বার মানুষ বেবি হয়, একবার বেবি কিছু বুঝে না, একটা যে বুড়া বেবি 80 বছর হইলে পরে কি খায়, কখন কি খাইলেও মনে থাকে না, আবার একেবারে বাচ্চার মতো আচরণ করে। সো ন্যাচারালি ওটারও 2% দরকার আছে। আর আপনারা যেটা করছেন 98%, সেটা খুবই প্রয়োজন, খুবই ভালো উদ্যোগ। এই জন্য যে আমরা যেটা অর্ধেক বুঝে না বুঝে করছি, যে আপনি এটা বুঝে বুঝাচ্ছেন। কারণ কোরআনের প্রথম কথাই ওইটা, তোমরা ইকরা, পড়ো পড়াও, জানো জানাও, শেখো শেখাও, বোঝো বোঝাও, এবং শেষে মানো মানাও। আমি 14 রকম ডিগ্রি নিয়ে বুঝলাম কিন্তু মানলাম না, তাহলে তো হবে না। সুতরাং আমাদের বাংলাদেশে এমনি 4-5% আছে, তার মধ্যে 1-2% বৃদ্ধাশ্রম লাগবে। আপনার ওটা অস্বীকার করার দরকার নাই। ওটা হচ্ছে যারা অতিরিক্ত বড় লোক, আমরা তো ভাই নর্মাল লোক, আমাদের তো ঠেকা নাই।
আমরা বাপ মা নাতি পুতি ছেলে পুলে নিয়ে একসাথে বসবাস করছিলাম, করিচ্ছি বগুড়ার ভাষায় এবং করতে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যে সন্তানরা অলরেডি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশে এবং দেশের বাইরে অবস্থান করতেছে, তাদের ব্যাপারে আপনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, আপনার সারা জীবনের এক্সপিরিয়েন্স, বর্তমান এক্সপিরিয়েন্সে আপনি ওইসব সন্তানদের ব্যাপারে কি ধিক্কার দিতে চান? এটা জজ সাহেব একটা রায় লিখছিলেন যে একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে উপরতলার দিকে তাকিয়ে ওই ড্রেনের মধ্যে পড়ে মরে গেছে। তখন এটা যখন পুনর্তদন্ত হলো তখন জজ সাহেব লিখছেন যে ফাইন্ড আউট দ্যাট লেডি, ওই মহিলাকে খুঁজে বের করো। পরে এই তদন্তে দেখা গেল যে উনি হাঁটছিলেন যখন 3 তলা এক সুন্দরী লাখ টাকা দামের হাসি দিচ্ছিলেন, তো ওইটা দেখতে গিয়ে সে ড্রেনে পড়ে মারা গেছে। আমাদের ছেলেরাও তো খারাপ না, এই মেয়েরা মেয়েদের শত্রু। আমার বোন এককালে কিশোরী ছিল, তারপরে বউ হলো, তারপরে মা হলো, তারপরে শাশুড়ি হলো, তারপরে বেটার বউ হলো। এখন এই বেটাটারে বউ এক বুদ্ধি দেয় এই কানে, বেটা এই দিকে যায়, আবার শাশুড়ি ঠেলা দেয় এই কানে, ও এই দিকে যায়, মানে হি ইজ ইন এ ক্রস ফায়ার। এই জন্য এটা বেশিরভাগ কারণ হচ্ছে যে বউদের, হ্যাঁ, ইভেন শাশুড়ি না, শাশুড়ি হলে সে বুঝে ফেলে, কিন্তু ওই বউ ইয়াং অবস্থায় থাকতে বোঝে না, তখন ওই বলে যে তোমার মা একটা আপদ, তোমার মা একটা বিপদ, ওকে পাঠাও না কেন, হ্যান ত্যান। তখন ছেলেটা অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে বলে যে মা চলো তোমার পোটলাপাটি দিয়ে বৃদ্ধাশ্রমে। মা হয়তো জানেও না বৃদ্ধাশ্রম কি জিনিস, কিন্তু যেতে বাধ্য হয়। হয়তো 1 সপ্তাহ থাকে, 1 মাস পরে আবার কান্নাকাটি করে, আবার আসে, আবার যায়। আমাদের 99% যেটা আবাদ করতে হবে, ওই যে ইকরা, কোরআন শরীফ পড়েন, সব খতম।